ত্রিমাত্রিক সজ্জাগুলোকে বোঝার জন্য প্রথমেই আমাদেরকে পুরো প্রসেসটাকে এই তিনটে ক্যাটাগরিতে ভাগ করতে হবে, অর্থাৎ 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল আর 3 ডাইমেনশনাল। আমরা প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে 1 ডাইমেনশনালি একটা কণাগুলোকে কিভাবে আমরা, অর্থাৎ একটা এক্স অক্ষ বরাবর যদি কোনো কণাকে রাখি তাহলে কিভাবে রাখতে পারি। তো আমরা যদি এই রকমভাবে গোলীয় যে কণাগুলি আছে তাকে যদি এক্স অক্ষ বরাবর রাখি তাহলে তাদের সজ্জা এরকম দেখতে হবে। দেখো এখানে নীল কালারের যে বলটি দেখতে গোলকটি দেখতে পাচ্ছ সেটি কিন্তু দেখো তার পাশের দুটি সবুজকে অর্থাৎ দুটি কণাকে স্পর্শ করে আছে, আর যেটি তার কোঅর্ডিনেশন নাম্বার, অর্থাৎ কোনো কণা যতগুলিকে স্পর্শ করে থাকবে সেটাই তার কোঅর্ডিনেশন নাম্বার। আমরা এই কোঅর্ডিনেশন নাম্বার প্রত্যেক স্তরেই পাবো। এবং আমরা যদি দেখি যে এই যে 1 ডাইমেনশনালি যে সজ্জাটা আছে সেটাকে যদি আমরা 2 ডাইমেনশনালি একটা ক্লোজ প্যাকিং করতে চাই তাহলে আমাদেরকে দুভাবে সাজাতে হবে। একটা হচ্ছে স্কোয়ার ক্লোজ প্যাকিং, আরেকটা হলো হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। অর্থাৎ স্কোয়ার ক্লোজ প্যাকিং এবং হেক্সাগোনাল ক্লোজ প্যাকিংয়ের মাধ্যমে আমরা দ্বিমাত্রিক সজ্জা পাবো। চলো দ্বিমাত্রিক সজ্জাগুলো দেখার জন্য আমরা প্রথম স্তর থেকে যে সজ্জাটা পেয়েছি সেই সজ্জাটা, অর্থাৎ 1 ডাইমেনশনালি যে আমরা গোলককে বা কণাগুলোকে সাজিয়েছি সেই সজ্জাটার ঠিক উপরে, অর্থাৎ এখানে আমি দুভাবে স্থাপন করতে পারি। যেটা স্কোয়ার ক্লোজ প্যাকিং, সেক্ষেত্রে দেখো কণাগুলোকে ঠিক কণাগুলোর উপরেই ওয়াই অক্ষ বরাবর আমরা রাখতে পারি। অর্থাৎ আমরা এখানে যদি খেয়াল করি তাহলে সেক্ষেত্রে একটা স্তরের ঠিক উপরে আরেকটা স্তর, আরেকটা স্তরের উপরে আরেকটা স্তর, এইভাবেই কিন্তু আমরা যেগুলো আছে সেগুলোকে রাখতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখো হলুদ যে বলটি আছে সেটি বা গোলকটি আছে সেটি তার পার্শ্ববর্তী 4টি কণাকে স্পর্শ করে থাকায় এর কোঅর্ডিনেশন নাম্বার হয় 4, অর্থাৎ স্কোয়ার ক্লোজ প্যাকিংয়ের কোঅর্ডিনেশন নাম্বার হলো 4। এইভাবে আমরা যদি আমরা প্রথম স্তরটাকে এ ধরি তারপরের স্তরটাকেও আমরা দেখো এ নামে নামাঙ্কিত করতে পারি। কেন? কারণ প্রথম স্তরের যদি তুমি দেখো প্রথম স্তরের যেটা আছে, প্রথম স্তরের যদি আমি এখানে দেখি প্রথম স্তর যে কণাটা আছে তার ঠিক বরাবর নিউক্লিয়াসটা ঠিক একই রেখাতে অবস্থান করেছে। অর্থাৎ তারা যদি একই নিউক্লিয়াসে নিউক্লিয়াসগুলো একই রেখাতে অবস্থান করে থাকে তাহলে তাকে তোমাদের একই সজ্জা বলে বিবেচনা করতে পারো। তো সেই জন্য আমরা এখানে ওটাকে আমরা যেটা ধরেছিলাম সেটা হচ্ছে কি এ টাইপের ওটা সজ্জা। এরপর আমরা নেক্সট জানবো হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং কোথায়? একটা স্তরের যেটা আছে তারপরের উপরের স্তরটা কিন্তু তাদের ডিপ্রেশন, অর্থাৎ কি যেখানে আমরা অবনমিত স্থান আছে, ফাঁকা স্থান আছে, অর্থাৎ আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে এটা হলো তার ডিপ্রেশন। এইখানে কিন্তু প্রত্যেকটা, অর্থাৎ এই স্পেসগুলোতে আমরা কিন্তু কণাগুলোকে রাখছি। তো এক্ষেত্রে যদি কণাগুলোকে রাখি তাহলে সেক্ষেত্রে আমরা এ যেটা আছে তার যে নিউক্লিয়াস সেই নিউক্লিয়াস বরাবর কিন্তু বি স্তরের নিউক্লিয়াসটা নেই, যার ফলে এটা কিন্তু প্রথম স্তরটাকে এ ধরার জন্য পরের স্তর যেটা আছে তাকে কিন্তু আমরা বি ধরছি। ঠিক একইভাবে তুমি যদি রেখাটাকে আরেকটু বাড়িয়ে দাও দেখো এখানে কিন্তু পরের স্তরটা যেটা আছে সেটা কিন্তু এ স্তর হবে। এখানে যদি আমি লক্ষ্য করি বি স্তরে দেখো নীল বলটার সাথে এখানে এ উপরে এবং নিচের মোট এবং নিচের স্তরের নিজের যে বি স্তরের আছে টোটাল 6টা সে কিন্তু সবুজ বল অর্থাৎ সবুজ গোলকে এখানে কিন্তু টাচ করে আছে। তার জন্য এর কোঅর্ডিনেশন নাম্বার কী হয়ে যাবে? এই ক্ষেত্রে হয়ে যাবে 6, অর্থাৎ হেক্সাগোনাল ক্লোজ প্যাকিংয়ের কোঅর্ডিনেশন নাম্বার হলো 6 এবং এর টাইপ হয়ে গেল এবি টাইপের অ্যারেঞ্জমেন্ট। তো এই রকমভাবে আমরা দ্বিমাত্রিক দুটো সজ্জা পাবো এবং এই দ্বিমাত্রিক দুটো সজ্জার মধ্যে আমরা এখানে চিন্তা করব দ্বিমাত্রিক সজ্জার মধ্যে একটা স্কোয়ার ক্লোজ প্যাকিং এবং হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। তো সেক্ষেত্রে যদি এখানে আমি চিন্তা করি দু ধরনের আমরা এখানে কিন্তু ভয়েড স্পেস পাবো, অর্থাৎ কি খালি স্থান পাবো। দেখো চতুস্থলকীয় যেটা আছে স্কোয়ার ক্লোজ প্যাকিং, যেটা এখানে যেটা আমরা স্কোয়ার ক্লোজ প্যাকিং বলছি বর্গাকার যেটা আছে তার ক্ষেত্রে ফাঁকা স্থানের পরিমাণ হেক্সাগোনাল ক্লোজ প্যাকিংয়ের তুলনায় কিন্তু বেশি থাকে। তাই আমরা এখানে ক্লোজ প্যাকিংয়ের উদ্দেশ্যে যে ভয়েডটা তৈরি হলো সেই ভয়েডের মধ্যে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং যেটা সেটা বেশি পরিমাত্রায় ভরাট অবস্থায় আছে এবং স্কোয়ার ক্লোজ প্যাকিং যেটা আছে সেটা কম মাত্রায় এখানে ভরাট অবস্থায় আছে। তো আমরা এই দুটো সজ্জা নিয়ে এবার কী করব, ত্রিমাত্রিক যে সজ্জা আছে সেটা সাজানোর চেষ্টা করব এবং এর পরবর্তী স্তরে এই দুটো সজ্জার মধ্যে কোনটা ক্লোজ প্যাক হবে সেটা আমরা আলোচনা করব। তাহলে আমাদেরকে প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই ভয়েডগুলো কীভাবে পূরণ হবে। তো আমরা যদি এখানে খেয়াল করি ত্রিমাত্রিক তলে যদি কোনো কণাকে রাখি তাহলে দেখো এখানে প্রথম আমরা জানো স্কোয়ার ক্লোজ প্যাক যে 2 ডাইমেনশনালি সজ্জা আছে সেই সজ্জাটাকে আমরা এখানে ত্রিমাত্রিকভাবে সাজানোর চেষ্টা করব। আমরা দ্বিমাত্রিক তলে যে স্কোয়ার ক্লোজ প্যাক ছিল সেই স্তরটা ঠিক উপরে আবার একটা তৃতীয় যে আমাদের
মানে আমরা ত্রিমাত্রিকভাবে যেটা সাজাচ্ছি, তাহলে দেখো ত্রিমাত্রিকভাবে সজ্জার সময় আমরা প্রথম স্তরের ঠিক কণাটার উপরে আরেকটা স্তরকে আমরা রেখেছি। যদি এইভাবে আমি রাখি তাহলে তার সজ্জাটা কিন্তু এইরকম ধরনের দেখতে হবে। কণার ঠিক অর্থাৎ চতুর্দিকে কণাটার ঠিক একটা স্তরের উপরে আরেকটা স্তরকে এবং তারপরে আবার একটা স্তরকে এইভাবে আস্তে আস্তে আমরা কিন্তু রাখতে পারি। অর্থাৎ এইভাবে যদি রাখি তাহলে দেখতে পাবো যে কোনো একটি স্তরের কণা তার পার্শ্ববর্তী যদি দেখি এখানে মোট দেখো একই স্তরের 4টি এবং উপরের একটি কণা যে এবং নিচের কণা একটিকে টাচ করে আছে, অর্থাৎ নিজের স্তর যেটা আছে তাতে 4টি কণা এবং উপরে নিচে করে একটি একটি করে টোটাল 6টি কণাকে সে টাচ করে আছে। সেই জন্য এদের কোঅর্ডিনেশন নাম্বার কত হবে? 6 হবে। তো এক্ষেত্রে দেখো যেহেতু এরা প্রত্যেকেই আমি যদি লক্ষ্য করি এখানে, তাহলে প্রত্যেকের রেখা যেটা আছে দেখো একই রেখাতে নিউক্লিয়াসগুলো প্রত্যেক স্তরের কণা যেগুলো আছে সেগুলো অবস্থান করে আছে। তো অবস্থান করে যদি থাকে তাহলে সেক্ষেত্রে তো আমরা এ টাইপের প্যাটার্ন আমরা পেতে পারি। এই অ্যারেঞ্জমেন্টটাকে আমরা সাধারণত যদি করে থাকি তাহলে আমরা যে ল্যাটিসটা পাবো সেটা সিম্পল ল্যাটিস পাবো, অর্থাৎ যেটাকে আমরা প্রিমিটিভ কিউবিক ইউনিট সেল বলে থাকি, সেটার আমরা সজ্জা আমরা এখানে দেখতে পাবো। নেক্সট আমাদের যেটা আছে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং কীরকম? একটা যে আমরা হেক্সাগোনাল ক্লোজ প্যাক যেটা আমরা 2 ডাইমেনশনাল পেয়েছি, এর পরের যেটা স্তর আছে সেই স্তরটাকে আমরা তো প্রথম যে স্তর আছে সেটার উপরে যদি স্তরটাকে চাপাই তাহলে কি করব আমরা ঠিক একরকমভাবে সেকেন্ড লেয়ারকে যদি প্লেস করি কোথায় রাখবো? আমরা প্রথম স্তরে যে ফাঁকা স্থান আছে এটা হচ্ছে প্রথম স্তর, অর্থাৎ যদি আমি দ্বিমাত্রিক তলের যদি আমি যে সজ্জা পেয়েছিলাম হেক্সাগোনাল তার যে ফার্স্ট লেয়ার যদি আমি বলি তাহলে সেই ফার্স্ট লেয়ারে আমরা কিন্তু আগে দেখব কোথায় ভয়েড আছে। দেখো তুমি দেখতে পাচ্ছ এখানে দেখো 2 রকমের ত্রিভুজ আছে, একটা উপরের দিকে অভিমুখ করে আর একটা নিচের দিকে অভিমুখ করে। তো এই ভয়েডগুলো আমি পূরণ করার চেষ্টা করব আমরা দ্বিতীয় স্তরকে স্থাপন করে করে, অর্থাৎ যেখানে যেখানে ভয়েড আছে সেই রকম ভয়েডগুলোকে পূরণ করার জন্যই দ্বিতীয় স্তর কিন্তু এসেছে। তো এইভাবে যদি আমি আরও একটা হেক্সাগোনাল যে দ্বিমাত্রিক স্তর আছে তাকে যদি রাখি তাহলে সেই দ্বিমাত্রিক স্তর কী করবে? প্রথম স্তরের এখানে কিন্তু ফাঁকা স্থান বোঝাবে। কিন্তু দেখো এখানে মার্ক করি এখানে যদি আমরা দেখি চিন্তা করি তাহলে সেক্ষেত্রে দেখবো যেটা এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে প্রথম স্তর যেটা আছে সেই প্রথম স্তরের যদি তুমি এখানে দেখো প্রথম স্তর আমরা এই যে স্তরটা দেখতে পাচ্ছি এই স্তরটার উপরে তো আমরা এই স্তরটাকে আমরা এখানে কী করেছি? স্থাপন করেছি। কী উদ্দেশ্যে? এই যেটাকে আমরা এ স্তর বলছি এই এ স্তরের উপরে আমরা যখন এই বি স্তরকে রাখবো, অর্থাৎ এই বি স্তরকে রাখছি, বি স্তরের এটা কণা, এটা এ স্তরের কণা যেটা আমরা এ স্তরের কণা হচ্ছে এটা। তো এ স্তরের যে কণাটা আছে তার উপরে যখনই আমি বি স্তরটাকে রাখছি উদ্দেশ্য কি? এ স্তরের যেটা ফাঁকা স্থান ছিল ত্রিকোণের ফাঁকা স্থান ছিল সেটা বোঝানো। তো ত্রিকোণীয় ফাঁকা স্থান বোঝাতে গিয়ে বি স্তর কিন্তু সব অবস্থান বোঝাতে পারেনি। তুমি দেখো ছবিতে যে সবুজ সবুজ টাইপের যেগুলো কালারগুলো করে দেওয়া আছে অর্থাৎ সেই জায়গায় কিন্তু এখানে এখনও ফাঁকা স্থান রয়ে গেছে। এবার আমাদেরকে জানতে হবে এই ফাঁকা স্থানটা কেন কীভাবে তৈরি হয়েছে বা কীভাবে রয়ে গেছে। চলো দেখা যাক। আমরা যদি এবার দেখতে থাকি তাহলে এখান থেকে আমরা বুঝে যাবো যে অ্যাকচুয়ালি আমাদেরকে এখানে কোন অবস্থানে রাখলে সব ফাঁকা স্থান বা কী সজ্জা দিলে ফাঁকা স্থানে আমরা সব ফাঁকা স্থানগুলো বুঝিয়ে দিতে পারবো। তো এক্ষেত্রে যদি আমি সেখানে খেয়াল করি তাহলে সেক্ষেত্রে দেখবো আমরা এবার এখানে দেখো ওই ফাঁকা স্থান যেগুলোকে সবুজ সবুজ কালার করে দেওয়া আছে সেইগুলোকে আমরা এখানে বন্ধ করার চেষ্টা করবো বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমরা প্রথম যেটা দেখব যে একটা স্তর যে ফাঁকা স্থান তৈরি করলো সেই ফাঁকা স্থান কত ধরনের হতে পারে? 2 ধরনের। একটা টেট্রাহেড্রাল ভয়েড যেটাকে টি দ্বারা নামাঙ্কিত করা হয় আর একটা অক্টাহেড্রাল ভয়েড যেটাকে আমরা ও দ্বারা নামাঙ্কিত করতে পারি। তো প্রথমে আমরা টেট্রাহেড্রাল ভয়েড যেটা আছে সেই অক্টাহেড্রাল ভয়েড কাকে বলে জানি। দেখো একটা নিজের স্তরের নিচের যদি আমি চিন্তা ভাবনা করে থাকি যে কোনো একটা স্তরের 3টে কণা আর উপরে একটা কণা যখনই বসে যাবে সেক্ষেত্রে তাকে বলা হয় টেট্রাহেড্রাল ভয়েড। অর্থাৎ তুমি যদি আরও ক্লিয়ারভাবে বুঝতে চাও তাহলে আমি এখানে দেখাই তাহলে দেখো এখানে যে ত্রিভুজের মতো 3টে কণা মিলে যে ত্রিভুজের মতো অবস্থান সবুজ কালারের যেটা দেখতে পাচ্ছ ত্রিভুজের মতো ওটা হচ্ছে অ্যাকচুয়ালি ত্রিকোণীয় ফাঁকা স্থান যেটাকে আমরা ট্রাইগোনাল ভয়েড বলে থাকি। এই ত্রিকোণীয় ফাঁকা স্থানের উপরে যখনই তুমি
যখনই তুমি আরেকটা কণাকে উপরে দেখো, এই যে নিচে থেকে যে এই কণাটা ঘুরে এসছে, অর্থাৎ এই স্তরের কণাটাকে যখনই রাখবে এটাকে টেট্রাহেড্রাল ভয়েড বা আমরা চতুস্তলকীয় ফাঁকা স্থান বলে থাকি। টেট্রাহেড্রাল ভয়েড যেটা আছে সেটাকেও টি দিয়ে লেখা হয়। এইভাবে আমরা একটা স্তরের তিনটে কণা, উপর বা নিচের যে কোনো একটা স্তরের একটা কণা দ্বারা এরকম চতুস্তলকীয় সজ্জা দেখতে পাই এবং ফাঁকা স্থান দেখতে পাই। এইটাকে বলা হয় চতুস্তলকীয় ফাঁকা স্থান, যেটা আমরা সাধারণত কী করেছি দেখতে পেলাম ওখানে। এরপর আমরা জানবো সেটা হলো কি আমাদের যেটা এবার বিচার করার বিষয়, সেটা হলো কি এখানে অক্টাহেড্রাল ভয়েড বলতে কী বোঝায়। যদি দেখা যায় উপরের স্তরের তিনটি এবং নিচের স্তরের তিনটি কণা বিপরীতভাবে সজ্জিত হয়ে যদি এখানে কোনো ফাঁকা স্থান তৈরি করে, তখন তাকে অক্টাহেড্রাল ভয়েড বলা হয় এবং সেটিকে ও দ্বারা সূচিত করা হয়। চলো দেখা যাক ছবিতে কি দেখা যায়। এখানে যদি আমি ছবিতে দেখি তাহলে দেখতে পাবো যে কোনো নিচের স্তরের তিনটে এবং উপরের স্তরের তিনটে পরস্পর উল্টো করে, অর্থাৎ তুমি যদি অতএব এবং যেহেতুর কথা ভাবো, তাহলে অতএব এবং যেহেতুকে যদি একটা স্তরের উপর আরেকটা স্তরে রাখো, তাহলে দেখো সেই অবস্থানে যদি রাখা যায় তাহলে মাঝখানে একটা ফাঁকা স্থান তৈরি হবে, যেটাকে আমরা অক্টাহেড্রাল ভয়েড বলবো। এখানেও ছবিতে দেখতে পাচ্ছ, দেখো ওই ফাঁকা স্থানটাকে অক্টাহেড্রাল এবং অষ্টতলকীয় তুমি দেখতে পাবে ছবিটাতে। ঠিক এখানে যদি ছবিটার দিকে তাকাও তাহলে দেখতে পাবে দেখো অষ্টতলকীয়, কিন্তু এখানে এটা একটা আমরা কিন্তু 8টা তল দেখতে পাবো। উপর লেভেলে দেখো আমরা যদি দেখি তাহলে 4টা এবং নিচের তলে 4টা। তোমাদেরকে ভালো করে যদি আরও দেখতে হয় তাহলে দেখো এখানে যদি আমি বলি এটা উপরের তলে 1টা 2টো 3টে এবং পিছনের দিকে যেটা আছে 4টা, এই 4টা তল কিন্তু আছে, এই 4টা তল। এবং ঠিক একইভাবে এরকমই আরও 4টা তল নিচের দিকে কিন্তু আছে। তো সেক্ষেত্রে আমরা এইভাবে আমরা গণনা করতে পারি যে আমাদের এখানে এই 4টা তলের মাধ্যমে আমরা কিন্তু 4টা নিচে এবং 4টা আছে, মোট 8টা তল দিয়ে এই ফাঁকা স্থানটা গঠিত। কিন্তু কণার সংখ্যা মনে রাখবে এখানে কিন্তু 6টি। তুমি দেখতে পাচ্ছ এখানে 6টা কিন্তু এখানে কণা আছে। তুমি যদি ভালো করে লক্ষ্য করে তাহলে দেখো এটা একটা কণা, 2টো কণা, 3টে কণা, এটা একটা কণা স্তর, আরেকটা স্তর আছে যেটা নিচে 1টা 2টো 3টে, এই 3টে মোট কিন্তু 3টে, অর্থাৎ একটা স্তরের 3টের সঙ্গে অপর স্তরে যদি 3টে দেখি আমি, তাহলে তারা কিন্তু বিপরীতভাবে বসে আছে। তো সেইভাবে আমরা কিন্তু এই যে অক্টাহেড্রাল ভয়েড সেটা পেয়ে থাকি। এবার আমাদের এই অক্টাহেড্রাল ভয়েড যেটা আছে সেই অক্টাহেড্রাল ভয়েডটা আমরা এখানে দেখতে চেষ্টা করবো, যেটা সেই অক্টাহেড্রাল ভয়েডটা কীভাবে আমরা পূরণ করতে পারি। তার আগে জেনে নেওয়া যাক একটা কণার সাপেক্ষে আমরা টেট্রাহেড্রাল বা অক্টাহেড্রাল ভয়েড কতগুলো ভাবে একটা কণা থাকলে কতগুলো হতে পারে। তো প্রথমে আমরা যেটা দেখব, নাম্বার যদি আমি এখানে ক্যালকুলেশন করি যে একটা কণা কতগুলো করে, তো কণার যদি সংখ্যাকে এন দিয়ে আমরা সূচিত করে থাকি যে এন সংখ্যক কণা সাপোজ আছে, তো সেক্ষেত্রে অক্টাহেড্রাল ভয়েড যেটা তৈরি হয় সেটা এন সংখ্যক তৈরি হয় এবং যেটা চতুস্তলকে ফাঁকা স্থান অর্থাৎ টেট্রাহেড্রাল ভয়েড সেটা 2n সংখ্যক তৈরি হয়। এর জন্য আলাদা আমি তোমাদেরকে বোঝানোর জন্য আলাদা ভিডিও বানিয়ে দেবো, তোমাদের দেখবে এটাও ক্লিয়ার হয়ে যাবে যে কীভাবে স্যার চতুস্তলকে ফাঁকা স্থানের ক্ষেত্রে n সংখ্যক কণা থাকলে n সংখ্যক ফাঁকা স্থান তৈরি হয় এবং অষ্টতলকীয় ফাঁকা স্থানের ক্ষেত্রে যে কণা n সংখ্যক থাকলে তার অষ্টতলকীয় ফাঁকা স্থান n সংখ্যক কীভাবে তৈরি হবে আর চতুস্তলকীয় ফাঁকা স্থান 2n সংখ্যক কীভাবে তৈরি হবে, এটার একটা আলাদা সেপারেট ভিডিও আমি তোমাদেরকে বানিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো। যদি আমরা এখানে খেয়াল করি পরের ছবি যেটা আছে আমাদের যেটা আমাদের এখন প্যাকিংটা দেখার, সেখানে আমরা কি করব যে থার্ড লেয়ার যেটা আছে সেটা দ্বিতীয় স্তরের উপরে বসাবো, অর্থাৎ এ স্তর হয়ে গেছে, বি স্তর হয়ে গেছে, এরপর আসবে সি স্তর। তাকে দুভাবে করতে পারি, আমরা 2টো ভয়েড পেয়েছি, একটা হচ্ছে টেট্রাহেড্রাল ভয়েড আর একটা হচ্ছে অক্টাহেড্রাল ভয়েড। প্রথম স্তর যেটা তৃতীয় স্তর যেটাকে রাখবো সেটা টেট্রাহেড্রাল ভয়েডটাকে বোঝাবে, তারপরে আমরা চেষ্টা করব অক্টাহেড্রাল ভয়েড যেটা আছে সেটাকে কভার করা। চলো প্রথমে দেখা যাক কভারিং যদি করি আমি টেট্রাহেড্রাল ভয়েডকে তাহলে কীভাবে করবো। দেখো এই স্থানগুলো আমাকে কিন্তু ভয়েড তৈরি করে রেখেছে, তো এই স্থানে যদি আমি কণাগুলোকে বসাই, দেখো তৃতীয় স্তরকে রাখি, তাহলে তুমি ভালো করে লক্ষ্য করে দেখো এই তৃতীয় স্তর যেটা বসছে, তৃতীয় স্তরটা যদি পুরোপুরিভাবে আমি বসিয়ে দিই সেটা কিন্তু আলাদা কোনো স্তর নয়। সেই স্তরটা কোনটা? এই স্তরটা কিন্তু আমরা যদি ভালো করে নামাঙ্কিত করি এ দ্বারা, প্রথমটাকে দ্বিতীয়টাকে বি, তাহলে কিন্তু এই স্তরটা যদি সরলরেখা বরাবর রাখি তাহলে এ স্তরের সঙ্গে মিলে যাবে, সেই জন্য এই প্যাটার্নটা হয়ে গেল এবি ধরনের সজ্জা। অর্থাৎ আমরা যখন তৃতীয় লেয়ারকে রাখছি সেটা টেট্রাহেড্রাল ভয়েড বোঝানোর জন্য, তখন কিন্তু আমি যে প্যাটার্নটা পাবো সেটা এবি প্যাটার্ন হবে।
কেমন? এইভাবে আমরা সাধারণত রিপিট করতে পারি এবং এইভাবে আমরা হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, যাকে ছোট করে অর্থাৎ সংক্ষেপে HCP বলা হয়, এক্ষেত্রে HCP আমরা নামাঙ্কিত করতে পারি। দেখবে বিভিন্ন অঙ্কেতে HCP বলা থাকে। এক্ষেত্রে দেখা যাক কতগুলো স্তরের কণার এর কোঅর্ডিনেশন নাম্বার কত। যে কোনো একটা স্তরের 6টা কণা থাকে, উপরের স্তরে তার থাকে 3টে এবং নিচের স্তরে থাকে 3টে। মোট এইভাবে একটি কণাকে টোটাল 12টি কণা স্পর্শ করে থাকে, সেই জন্য এর কোঅর্ডিনেশন নাম্বার 12 হবে। এরপর আমরা দেখব সেটা অক্টাহেড্রাল ভয়েড। অক্টাহেড্রাল ভয়েড যেটা আছে যেটা আমরা আগে সেই সবুজ কালিতে দেখেছিলাম, সেইখানে যদি আমি স্থাপন করি কোনো কণাকে, এইভাবে যদি করে তৃতীয় স্তরকে রেখে যাই, অর্থাৎ তৃতীয় স্তর তৈরি করি কণাগুলোকে বসিয়ে, তাহলে দেখতে পাবো আমরা একটা অক্টাহেড্রাল ভয়েডগুলোকে ফিল আপ করতে পারবো। কিন্তু এবার দেখার হলো কি, এই যে স্তরটা সেটা না এ না বি এর সাথে কারোর সাথেই কিন্তু কোনোভাবে একটা রেখায় নেই। সেই জন্য আমরা এখানে দেখতে পাই এ স্তর বি স্তরের ঠিক উপরে যে স্তরটা সেটা কিন্তু এ আর বি হবে না, এটা নতুন স্তর সি হবে। কেমন? তো যদি কোনো অসুবিধা হয় তুমি ভিডিওটাকে আরও একবার ঘুরিয়ে দেখবে, তাহলে দেখবে ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো এক্ষেত্রে আমরা সাধারণত এইভাবে এবিসি এইভাবে চলতে থাকবো এবং সি এর পরে যে স্তরটা আসবে সেই স্তরটা কিন্তু এ হবে, কারণ এর সাথে তার নিউক্লিয়াসের সরলরেখাটা একই রকমভাবে আমি যুক্ত করতে পারবো। এইভাবেই আমরা যে প্যাটার্নটা পেলাম সেটাকে এবিসি প্যাটার্ন বলা হয়। এবং এর ক্ষেত্রেও কোঅর্ডিনেশন নাম্বার যেটা আছে সেই কোঅর্ডিনেশন নাম্বার আমাদেরকে যদি দেখতে হয়, তাহলে আমরা কি করব, এই এবিসি প্যাটার্নের মাধ্যমে দেখো এখানে বলা আছে যেটা সিসিপি অর্থাৎ FCC স্ট্রাকচার তৈরি, কিউবিক্যাল ক্লোজ প্যাক একটা। আগেরবার সিম্পল কিউবিক দেখেছিলাম, এবার FCC যেটা আছে সেটা তৈরি হলো। তো এক্ষেত্রেও একই রকম নিয়ম, নিজের যে স্তর আছে যে কোনো একটা স্তরের কোনো কণা সে 6টাকে টাচ করে থাকবে, নিচের স্তরের 3টে এবং উপরের স্তরের 3টে, টোটাল সে কিন্তু 12টা কণাকে টাচ করে থাকবে। সেই জন্য এখানে আমরা কোঅর্ডিনেশন নাম্বার 12 দেখতে পাবো।